আজ আমাদের সঙ্গে আছেন কবি, সাহিত্যিক, গবেষক, রাষ্ট্রচিন্তক ফরহাদ মোছার। ফরহাদ ভাই কেমন আছেন? আছি জি, খুব ভালো। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আমাদের এই সময়ের আমাদের যে রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, এই সময়ে যা আমাদের রাষ্ট্রে চলছে, আমাদের রাজনীতিতে যা চলছে, তা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। না, আপনি তো ধরুন, আমার তো অবস্থান তো আপনি মোটামুটি জানেন, বা সকলে কম বেশি জানেন যে আমি এবং গঠন শব্দটা আমি খুব খুব খুশি হলাম যে আপনি শব্দটা গঠন ব্যবহার করছেন। মানে আমরা 72 সালে বাংলাদেশটাকে জনগণ হিসেবে গঠন করতে পারিনি, মানে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এটা তথাকথিত সংবিধান। সংবিধান শব্দটা তো আমি সবসময় বলি যে এটা হচ্ছে আপনি কাউকে শাসন করতে চান, তো একটা আইন বানাতে চান বলে সংবিধান। আসলে কিন্তু কনস্টিটিউশনের বাংলা কিন্তু সংবিধান না, মানে এটা গঠন করা এবং রাজনৈতিকভাবে গঠন করা। আমরা যে রাজনৈতিক জনগোষ্ঠী, এবং সেই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেকে কীভাবে গঠন করব, আমাদের সেই গঠনতন্ত্রটা হলো যারাকে আমরা কনস্টিটিউশন বলি। তো এটা আমার প্রথম থেকে আমার বক্তব্য ছিল। সেই দিক থেকে তো আমি শুরু থেকে বলেছি যে আমরা তো সেই প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করিনি, আমরা ঢুকে গিয়েছি পুরনো সংবিধানের অধীনে, এবং আমরা মূলত একটা যে সরকার গঠন করেছি এটাকে আমরা বলতে পারি এটা উপদেষ্টা সরকার, এবং এই উপদেষ্টা সরকার টিকতে পারবে না যদি সেনাবাহিনী থেকে সমর্থন না করে। ফলে এই একটা অবস্থা আমরা এসে পড়েছি, এবং এখান থেকে নানান রকম অস্থিরতা, নানান রকম বিভেদ, নানান রকম বলতে পারেন যে কাউন্টার রেভলিউশন, প্রতি বিপ্লবী তৎপরতা চলছে, এবং এটা চলতে থাকবে। আমি মনে করি যে এটা চলতে থাকবে, কারণটা হলো যে একটা এই সরকার ডক্টর ইউনূসের হাতে পূর্ণ ক্ষমতা নেই। পূর্ণ ক্ষমতা না, মানে সত্যিকার অর্থে ক্ষমতাটা একটা জনগোষ্ঠীকে যে তার প্রতিনিধি হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে আদেশ করবার যে ক্ষমতা তার দরকার, ঠিক আছে না, একটা তার যে ক্ষমতা দরকার, যেটা জনগণের সার্বভৌম যে ক্ষমতাটা তার হাতে থাকা দরকার, এটা তার হাতে নেই। ফলে স্বভাবতই তার পক্ষে বিভিন্ন রকম বিশৃঙ্খলা, অরাজকতা, নানান রকম তর্ক বিতর্ককে মীমাংসা করবার কোনো সত্যিকারের কোনো হাতিয়ার তার হাতে নেই। ফলে এটা কিন্তু ক্রমশ পরিস্থিতিকে জটিল করবে, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে 3 মাসের মাথায় শেখ হাসিনার একটা দাবি দেওয়া, এই নূর হোসেনকে কেন্দ্র করে আপনি আবারও একটা সমাবেশের কথা বলতে পারা, এবং ট্রাম্পের বিজয়ের পরে তারা সব ট্রাম্পের ছবি নিয়ে সামনে আসা, এবং আন্তর্জাতিক একটা তাদের যেটা কৌশল, এটাকে সব হাজির করতে পারা, একটা ভয়ানক রকম বিপজ্জনক ব্যাপার। তাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটা হলো এই যে আপনারা ট্রাম্পের এই যে ছবি নিয়ে বেরোবে মিছিলে, এবং স্বভাবতই সেই মিছিলে যখন বেরোবে তখন ছেলেরা এটাকে হামলা করবে, এটাকে হয়তো বা পদদলিত করবে, হয়তো তারাও সাজাবে এগুলো কিছু নিয়ে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে তারা দেখাবে, দেখো বাংলাদেশের লোক কীরকম মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী। পরে সেখানে আবারও একটা সন্ত্রাস বিরোধী অনন্ত যুদ্ধের নামে আপনি এই সরকারকে উৎখাত করে আপনি আবারও শেখ হাসিনাকে কামি করবেন। এটা ছিল তাদের মূল পরিকল্পনা এই নূর হোসেন দিবসে। তো এটা তো মোটামুটি ছাত্ররা আপনার ফয়েল করেছে, কিন্তু আপনি এটা তাহাতে আপনি এটা করবেন, এটা চলতেই থাকবে, এটা চলতে থাকবে এটা। ফলে সেই দিক থেকে এটা আমরা খুবই একটা দুর্বল জায়গায় আমরা এটা পড়ে গেছে, এবং এখান থেকে বেরোবার পথ কি, এটা যতই দিন যাবে ততই এটা জটিল হবে, এবং সমাজের সে ব্যাপারেও চিন্তা চেতনার নানা রকম পার্থক্য থাকবে। এই হলো বর্তমান পরিস্থিতি। এখানে আমাদের গতকাল 4 জন নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন। এই 4 জন শপথ নেওয়ার পরে এই সরকারের অবস্থা কি আরেকটু শক্তিশালী হবে? না, মোটেও না। সরকারের সঙ্গে রাষ্ট্র গঠনের কোনো সমস্যা, কোনো সম্পর্ক নেই। এই সরকার যে বলছে যে সংবিধান সংস্কারের কথা, যে কথাটা অনেকেই বলছেন, আবার সরকারের মধ্যেও একাংশ এই সংবিধান নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করেছেন। না, প্রথমত এটা তো শুনুন, সংবিধান সংস্কার যে সরকার বলছে এটা সম্পূর্ণ স্ববিরোধী, এবং এটার কোনো আইনি বৈধতা নেই, এটা পরিষ্কার থাকতে হবে। দেখুন, আমরা কিন্তু জনগণের সঙ্গে তামাশা করাটা ঠিক না। আপনি শপথ নিচ্ছেন সংবিধান সংরক্ষণ করবার, তারপরে আপনি বলছেন আপনি সংবিধান সংশোধন করবেন, এইটা তো বৈধতা তো আপনাকে দেয় না।
তাহলে আপনি শপথ নিলেন কেন? আপনি রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছেন সংবিধান সংরক্ষণ করবেন, আবার বলতেছেন আমি সংবিধান সংস্কার করবেন। সংবিধান সংস্কার কমিশন তৈরি করারও কোনো বৈধতা এই সরকারের নাই, যেহেতু আপনি এই সংবিধানের অধীনে আপনি শপথ গ্রহণ করেছেন। আপনি তো এরকম জোড়াতালি দিয়ে তো কোনো রাষ্ট্র চালাতে পারেন না, এটা তো জোড়াতালি দেওয়ার ব্যাপার না। রাষ্ট্র অত্যন্ত আপনার একটা গুরুতর বিষয়, বুঝতে পারছেন না? ফলে সংবিধান সংস্কার, এটা তো এইসব শব্দগুলো পড়ে জনগণকে কেন আমরা ধোঁকা দিচ্ছি খামাখা? আপনি তো এটা করতে পারেন না। তবে যে কোনো পরবর্তীকালে যদি আবারও একটা কোনো কারণে সরকার যদি পড়ে যায়, যারা এই সংবিধানের অধীনে আবার সরকার গঠন করবে তাদের সকলকেই কিন্তু দোষী করতে পারবে সংবিধান লঙ্ঘনের দায়ে। এটা তো একটা ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে আপনি দেশকে নিয়ে যাচ্ছেন, সকলকে নিয়ে যাচ্ছেন, সমস্ত উপদেষ্টা পরিষদকে নিয়ে যাচ্ছেন। এইগুলো কেন আমরা করছি? এটা তো কোনো যুক্তি নেই তো এগুলার। তাহলে এই যে এখনকার যে অবস্থা, যে সরকার এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে, আবার এই সংবিধানকে সংশোধন করার কথা বলছে, আবার এখানের মধ্যে রাষ্ট্রপতির বিতর্কিত অনেক কথাবার্তা এসেছে যে পদত্যাগ পত্র তো এই রাষ্ট্রপতির পদত্যাগ বা এই যে বিতর্কিত অবস্থান, সেই অবস্থানের জায়গা থেকে এখন অবস্থাটা আমাদের কোন জায়গাতে আছে? মানে আমরা প্রথমত এই বিতর্কগুলো বাদ দিন, এই বিতর্কগুলো আমাদের এখন কোনো কাজে লাগবে না। আপনি আরো 100 জন যদি আপনি উপদেষ্টা করেন, কিছু পরিবর্তন হবে না। ব্যাপারটা সরকারের তর্ক না, ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রের তর্ক। দেখেন, বুঝতে হবে আপনাদেরকে যে রাষ্ট্র আর সরকার এক জিনিস না, রাষ্ট্র আলাদা ব্যাপার। আপনি রাষ্ট্র বানাচ্ছেন না, রাষ্ট্র কি করে বানায়? একটা গঠনতন্ত্র দিয়ে বানায়। রাষ্ট্র কি করে বানায়? জনগণকে সম্পৃক্ত করে বানায়। আপনি জনগণের কাছে যাবেন, একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, আপনি জনগণের কাছে যাবেন, গিয়ে জনগণকে বলবেন যে তোমরা শহীদ হয়ে পঙ্গু হয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে, এবার বলো কী ধরনের বাংলাদেশ তোমরা চাও। এটাই তো আপনাকে বলতে হবে। তারপরে তাদের কথা শোনার পরিপ্রেক্ষিতে আপনি একটা খসড়া সংবিধান বা খসড়া গঠনতন্ত্র আপনি প্রস্তাব করবেন। সে খসড়া গঠনতন্ত্র আপনি আলোচনা করার জন্য আপনি গণপরিষদ নির্বাচন করবেন। গণপরিষদের সেই খসড়া গঠনতন্ত্র তর্ক বিতর্ক হবে, তারপরে সে একটা গঠনতন্ত্র আপনি সেখানে পাশ করবেন এবং তারপরে রেফারেন্ডামে দিবেন, এবং জনগণ যদি মনে করে এই গঠনতন্ত্র তারা গ্রহণ করেছে, সেই গঠনতন্ত্র আপনি পাশ করবেন। তারপর সেই গঠনতন্ত্রের অধীনে আপনি সরকার নির্বাচন করবেন। এই হলো প্রক্রিয়া। তো আপনি কেন এইসব তামাশা করে বেড়াচ্ছেন? তার মানে কেউ না কেউ হয় এই সরকারে যারা আছে তারা এইসব আইনি দিকগুলো সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, টোটালি অজ্ঞ, অথবা তারা জনগণের সঙ্গে একটা সিম্পলি একটা অত্যন্ত বিপজ্জনক খেলায় তারা নিয়োজিত। এই বিপজ্জনক খেলার মধ্যে তারা আন্তর্জাতিক শক্তি, ভূরাজনৈতিক বাস্তবতায় যে বিভিন্ন রকম শক্তি, প্রতিবেশী দিল্লি বলুন কি মায়ানমার বলুন, এইসব শক্তির হাতে ক্রীড়নক হয়ে তারা এইসব খেলা খেলছেন। এটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। ডক্টর ইউনূসকে বলে এটা বন্ধ করুন, কারণ এই পরিণতি অত্যন্ত মারাত্মক জায়গার আগে আপনি পরিণতি বন্ধ করুন। আবার দেখুন, আপনি উপদেষ্টা নিচ্ছেন, আপনি এমন সব ব্যক্তিকে নিয়েছেন যাকে বলে কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট। আপনি ব্যবসায়ীদেরকে আপনি কি করে বাণিজ্যে রাখবেন? তাতে কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট এটা তো হতে পারে না, ঠিক আছে না? সেটা তো হতে পারে না আপনার। ফলে আপনি এমন সব লোককে আপনি দিচ্ছেন যে তিনি আসলে কিন্তু ব্যবসায়ী সম্প্রদায় থেকে আপনি বাণিজ্যে, কেন বাংলাদেশে কি কোনো ইকোনমিক্স নাই? বাংলাদেশে কোনো এমন অত্যন্ত ভালো এমন কোনো অর্থনীতিবিদ নাই যারা আপনার বাণিজ্য মন্ত্রণালয় যারা পরিচালনা করতে পারেন? ব্যবসায়ীদের কেন আপনি চালাতে পারেন? ঠিক আছে, সংস্কৃতি মন্ত্রণালয় যে একটা সংস্কৃতির যারা কি বলে আছে, যারা মানে অভিজ্ঞ, তাদেরকে দিতে পারছেন, কিন্তু সেখানেও তো আপনার একটা কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট আছে। কেন আপনি ধরুন আজকে ফারুকী ভালো মানুষ, আমার কোনো সমস্যা নেই তাকে নিয়ে, কিন্তু এটাও কিন্তু আপনি যদি নীতিগত দিক থেকে তাকান, এটা কিন্তু কনফ্লিক্টস অফ ইন্টারেস্টের ব্যাপার আছে। কারণ তিনি সিনেমা তৈরি করেন এবং সরকার কিন্তু সিনেমার জন্য আপনার কি করে, আপনি ইয়ে দেয়, অর্থ প্রণোদনা দেয়। ফলে সভাপতি এমন একটা ব্যক্তি থাকা দরকার যিনি নিউট্রাল, যিনি কোনো বিশেষ কোনো স্বার্থান্বেষী মহলের পক্ষ থেকে তিনি নন। ফলে এগুলোর তো চিন্তা করার বিষয় আছে। আমি কিন্তু এটার মধ্যে কিন্তু বলছি না যে আপনার ফারুকী ব্যাপারে আমার কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই। আমরা
তিনি অনেকে দেখছি আমি ফেসবুকে পুরনো কথা টেনে অনেক কথা বলছে, সেটা ভিন্ন তর্কের বিষয়। আমরা বলবো যে আমাদের কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট যেখানে আছে সেখানে তো আপনি একজন ব্যক্তিকে আপনার দিতে পারেন না উপদেষ্টা হিসেবে, যারা আসলে বিতর্কিত হয়ে যাবেন অযথা। মানে ব্যক্তিগুলোকে বিতর্কিত করার তো আমাদের কোনো কাজ না। তো আমি মনে হচ্ছি এই যে দেখাচ্ছে এই যে বিচক্ষণতার প্রচণ্ড অভাব, এবং আপনি কারা সিদ্ধান্ত নিচ্ছে, কে সিদ্ধান্ত নিচ্ছে, কেন সিদ্ধান্ত নিচ্ছে, তার কিছুই আমরা জানি না, কোনো কিছু ট্রান্সপারেন্ট না। এটা তো আওয়ামী লীগের সরকার চেয়ে খারাপ অবস্থা। তা এইটার তো কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে, এটাই আমি বলছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে বড় রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এখনকার অবস্থাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি বলি যে সরকারের এখানে কৌশলগত মারাত্মক ত্রুটি আছে। প্রথমত আমাদেরকে সরকার জবাবদিহি করে রাজনৈতিক দলের কাছে না, জবাবদিহি করছে জনগণের কাছে। ফলে তাদের কাছে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে হবে, এটা আমি মনে করি না। আমি সম্পূর্ণ তার বিরোধী। আমি করি সরকারের মোটেও উচিত হবে না রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা, কারণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে জনগণ, রাজনৈতিক দল না। ফলে তাকে জবাবদিহি করতে হবে জনগণের কাছে। রাজনৈতিক দল যদি তাদের সিদ্ধান্ত মানে কি মানে না, তার দ্বারা রাজনৈতিক দলকে জনগণ বিচার করবে, ঠিক আছে? তার তো দরকার নেই যে আমি বিএনপির সঙ্গে কথা বলবো, জামাতের সঙ্গে কথা বলবো, ওর সঙ্গে কথা বলবো। দল না, গণ। এখানে কনসেপ্ট হতেছে রাজনৈতিক দল নয়, জনগণ। তাকে যেতে হবে জনগণের কাছে। আপনি জনগণের কাছে না গিয়ে রাজনৈতিক দলের কাছে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলোতে জনগণের প্রতিনিধি নয়, রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র ক্ষমতার প্রতিযোগিতা। এটা একটা বাজার ব্যবস্থায় আছে এখন, আন্তর্জাতিক পুঁজিতান্ত্রিক বাজার ব্যবস্থায় রাজনৈতিক দল বলে কোনো রাজনৈতিক দল নেই। এগুলো সব কর্পোরেট স্বার্থ নিয়ে তারা আছে। মানে আমরা যদি খারাপ অর্থে বলি, এটা প্রত্যেকে তারা হয় মাফিয়া বা লুটেরা শ্রেণীর প্রতিনিধি। তারা ক্ষমতা, রাষ্ট্র তাদের জন্য নতুন বিনিয়োগের ক্ষেত্র, রাষ্ট্র থেকে তারা অর্থ কমাবে। যেহেতু আমাদের এখানে কি, আমাদের কোনো বিনিয়োগ করে আপনি দ্রুত অর্থ কামাতে পারেন সেরকম কোনো পরিস্থিতি নাই। ফলে সবচেয়ে ভালো আপনি কি বলে উপার্জনের সবচেয়ে ভালো দ্রুত বেগে মুনাফা কামাবার জায়গা হচ্ছে রাষ্ট্র। ফলে রাজনৈতিক দলগুলির কাছে রাষ্ট্র একটা বিনিয়োগের ক্ষেত্র মাত্র, এর কোনো রাজনৈতিক সিগনিফিকেন্স নেই। কারণ এই রাজনৈতিক দলগুলিকে আপনি যে তারা রাজনৈতিক দল হয়েছে, সেই রাজনৈতিক দলের স্বীকৃতি তারা কোথায় পেয়েছে? ফ্যাসিস্ট সংবিধানই তাদেরকে স্বীকৃতি দিয়েছে। জনগণ তো তাদেরকে রাজনৈতিক দল আকার স্বীকৃতি এখনো দেয় না। তাহলে এগুলো তো পলিটিক্যাল ইস্যু, এবং এই ইস্যুকে সমাধান করার জন্যই আমরা গণ-অভ্যুত্থান করেছি, ঠিক আছে না? তাহলে আমি গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রত্যেকটা পদে পদে আপনি গণ-অভ্যুত্থানের বিরোধিতা করছেন। তাহলে এই সরকার তো সচেতন হতে হবে। এবং এই সরকারের পেছনে কারা পরামর্শ দিয়েছে আমরা কিছু জানি না। তাদেরকে তো চিন্তা করতে শিখতে হবে যে কাকে গণ-অভ্যুত্থান বলে, জনগণ কাকে বলে, রাজনৈতিক দল কি, জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক কী, এগুলোতে পরিচ্ছন্ন চিন্তা তাদের লাগবে পলিটিক্যালি। এবং জনগণের কাছে যখন আপনি পরিষ্কার করে কথাগুলো বলবেন, এই যে আমি যেভাবে বলছি, জনগণ কি আমার কথা বুঝবে না? অবশ্যই তারা কথা বুঝবে। রাজনৈতিক দলও কি আমার কথা বুঝবে না? আমাদের বিএনপির বিরুদ্ধে বলুন কি জামাতের বিরুদ্ধে বলুন, আমাদের কোনো অভিযোগ নেই। তাদের রাজনৈতিক দল তারা করেছেন, তারা তাদের কাজ করবেন। কিন্তু জনগণের পক্ষ থেকে তো কাউকে না কাউকে কথা বলতে হবে, ঠিক আছে না? সেই কথাগুলো আমি বলার চেষ্টা করছি। ফলে আপনি জনগণকে উপেক্ষা করে, জনগণের অভিপ্রায়কে নস্যাৎ করে দিয়ে আপনি এই তথাকথিত রাজনৈতিক দলের সঙ্গে আপনি কথা বলবেন, এটার দ্বারা তো আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। সমস্যা জটিল থেকে জটিলতর হবে। আপনি বলেছেন যে এই যে সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার গঠনটাই ছিল একটা প্রতি বিপ্লব, এবং এটা হচ্ছে সেনা সমর্থিত বা সেনা, এটা দাঁড় করে এখানে আমি একটু পরিষ্কার করতে চাই, সেনাবাহিনী কিন্তু একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চায়নি। 1-11 অভিজ্ঞতা আমি যতটুকু বুঝতে পারি, তাদের 1-11 অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তারা আবারও রাজনীতি তারা জড়াতে চায়নি। এটা খুবই ভালো, ইতিবাচক। কিন্তু আপনি তো সৈনিকের ঘাড়ে বসে আপনি একটা উপদেষ্টা সরকার চালাচ্ছেন। কারণ সৈনিকরা যদি কালকে, সেনাবাহিনী যদি কালকে, আমাদের ওয়াকিরুজ্জামান সাহেব যদি কালকে বলে যে আমি এই উপদেষ্টা সরকারকে আমি মানি না, আপনি কী করে টিকবেন? আপনাদের টিকবার তো কোনো ভিত্তি নেই। ফলে আপনি কিন্তু সেনাবাহিনীও কিন্তু বিপদের মুখে ফেলে দিচ্ছেন। কারণ সেনাবাহিনী চায় না রাজনীতিতে জড়াতে, সেনাবাহিনী কোনো ইচ্ছা নেই রাজনীতিতে জড়াতে, কিন্তু আপনারা বাধ্য করছেন তাকে রাজনীতিতে জড়াতে, যেহেতু আপনারা জনগণের উপর নির্ভর করছেন না, আপনারা নির্ভর করতে চাচ্ছেন পলিটিক্যাল পার্টিগুলোর উপরে। এটা তো ভুল। আপনি তো গণ-অভ্যুত্থান করেছেন জনগণের পক্ষে, সেনাবাহিনী জনগণের পক্ষে। তো সেনাবাহিনীকে জনগণের পক্ষে ভূমিকা রাখতে দিন, আপনি তো ভূমিকা রাখতে দিচ্ছেন না। তো তারা তো উপদেষ্টা সরকারের পাহারাদার হিসেবে তারা আসে নাই, ঠিক আছে? আপনি যা ইচ্ছে তা করবেন, সেনাবাহিনী দেখে যাবে ওটা।
এটা হতে পারে না। ফলে আমি মনে করি যে এই যে জনগণকে এটা বুঝতে হবে যে সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক জেনারেল আছেন, সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক সৈনিকরা আছেন, ফলে তারা তো দেখছেন আপনারা কী করছেন রাজনীতির নামে, আর তারা তো দেখছে কী করছেন আপনার উপদেষ্টা সরকারের নামে। ফলে আপনাদের তো চিন্তা করতে হবে যে এই কাজগুলো করতে হলে এটার একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট যেমন আছে, তার সিরিয়াস আপনার ইম্প্যাক্ট সেনাবাহিনীর মধ্যে আছে। কারণ সেনাবাহিনীর যে সুনাম আপনি হানি করা, সেনাবাহিনীকে ছোট করা আন্তর্জাতিকভাবে, সেনাবাহিনীকে জনগণের কাছে ছোট করার জন্য তো এই উপদেষ্টা সরকার দায়ী। আপনি কেন এটা করতে দেবেন? কারণ আজকে তো আপনি কিছু করতে পারছেন না, আপনার উপদেষ্টা বাহিনী কিছু করতে পারছেন না, এটা কি সেনাবাহিনীর দোষ? তাহলে আপনি সেটা যদি এখন এই কদিন পরে কিন্তু লোকের সেনাবাহিনীকে দোষারোপ করা শুরু করবে। তার জন্য করবে যদি ডক্টর ইউনূসের সত্যিকার অর্থে জনগণের পক্ষে ক্ষমতা নিয়ে সে ক্ষমতা চর্চা করবার হিম্মত, যেটা বলে এই হিম্মত তার মধ্যে নেই। তো যখন আপনার মধ্যে হিম্মত নেই তো আপনি ক্ষমতা নিয়ে বসে দেবেন না, আপনাদের সেই হিম্মত অর্জন করতে হবে। আমরা তো চাইছি তাকে আরও ক্ষমতা থাকুক তার হাতে ভালোভাবে, তিনি জনগণের পক্ষে ক্ষমতাটা তিনি ব্যবহার করুক। তখন যেটা কী দাঁড়াবে, সেনাবাহিনী সমর্থনটা হবে দাঁড়াবে জনগণের পক্ষে সেনাবাহিনী দাঁড়াচ্ছে। এই অবস্থাটা কিন্তু আপনারা সম্পূর্ণ নস্যাৎ করে দিচ্ছেন। এটা তো সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। সেনাবাহিনীর মধ্যে কি তাকে বিপদে ফেলছেন কি জানো? কারণ আমাদের একাগারও তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে, আপনার আবারও কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতার ভিতরে দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে। তো সেনাবাহিনী কি চুপ করে বসে থাকবে নাকি এগুলো দেখে? ঠিক না, তার তো জনগণের প্রতি তার একটা দায় আছে, এবং এটা তো ভাবতে কোনো কারণ নাই। আপনি আমলাদেরকে যে দেশ চালাবেন, এ সমস্ত কিছু আমলারা সমস্ত কিছু ঠিক করবে, এবং সেই আমলাগুলো সে হলো আপনার আওয়ামী লীগের, সবগুলো আওয়ামী লীগের আমলা। ঠিক আছে, আপনি আমলাতন্ত্রকে চাপিয়ে দিচ্ছেন জনগণের উপরে, আর তার দোষ নিতে হবে আপনার সেনাবাহিনীকে। ওয়াই, কেন? এখানে আরেকটা বিষয় আছে যে এখন যেটা আমরা রাজনৈতিক জায়গাতে দেখছি যে প্রধান যে রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি বলছে যে সংবিধান রক্ষা করতে হবে, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, যেই কথা এর আগে আমরা আওয়ামী লীগের মুখেও শুনেছি, একই রকম কথা। আবার সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে না, সংবিধান আমরা সংস্কার করবই, সরকারের বিভিন্ন উপদেষ্টারা যখন বলছেন, তার সঙ্গে পুরোপুরি একটা ভিন্ন একটা অবস্থান। ঠিক আছে, এই সংজ্ঞাটা তো তৈরি হচ্ছে শুরুতে গোড়ার ভুলের জন্য। দেখুন, আদি পাপ যদি আপনি সংশোধন না করেন, এটা বিভিন্ন রূপে এটা ডাকতে হবে। কথা হচ্ছে যে আপনি সংবিধান, প্রথমত আপনি শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানকে আপনি মানবেন কেন, কি যুক্তি? আর ৭২ সালে জনগণকে একটা তাদের নিজেদের গঠনতন্ত্র প্রণয়ন করতে দেওয়া হয়নি। বারবার আমরা এই কথা বলছি, এটা জনগণের অধিকার। জনগণের অধিকার সে কী ধরনের রাষ্ট্র চায় সেই ব্যাপারে সে তার অভিপ্রায় ব্যক্ত করা এবং তার অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রটা গঠন করা। তাহলে এই উপদেষ্টা সরকারের কোনোই অধিকার নাই জনগণের এই অধিকারকে হরণ করার। তারা উপদেষ্টা সরকার সে অধিকার হরণ করছে কেন? আপনার এই সংবিধানের মধ্যে ঢুকে দিয়ে সংস্কার করার কথা তারা কেন বলছে? আমরা তো শেখ হাসিনার সংবিধান, ৭২ সালের সংবিধান তো আমরা জনগণ তো প্রণয়ন করেনি, আপনি উপর থেকে চাপিয়ে দিয়েছেন, তাহলে কেন বলছেন আপনারা? তাহলে এই যে আমি বারবারই বলছি, এই যে একটা ছল চাতুরির মাধ্যমে আপনারা একটা রাজনৈতিক পরিস্থিতি আমরা তৈরি করছি, এইটার তো মারাত্মক কুফর আছে। এই মারাত্মক কুফরের দায় কে নেবে? কে নেবে দায় আমাকে বলেন? তারা এইটাই তো আমি বারবার একটা কথাই তো বারবার বলছি। এখন আপনি এটা বলছেন, এখন দেখেন ইসকন বাংলাদেশে একটা বড় ধরনের সমস্যা। ওকে, একটার পর একটা কিন্তু দিল্লি আপনাকে একটাবার কিন্তু আপনার কার্ড খেলছে। এখন খেয়াল করেন, ইসকন কিন্তু শুধুমাত্র যে আপনার ভারতীয় ব্যাপার তা না, কিন্তু ইসকন কিন্তু একটা আন্তর্জাতিক সংগঠন, এবং ইসকনটা আগাগোড়া 100% ব্যাকড আপ বাই বিশ্ব হিন্দু পরিষদ। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রিক, এবং পুরো সাধারা ব্রাহ্মণ হতে চায়। এই হলো ইসকন। যেই বর্ণাশ্রম প্রথা চৈতন্য উৎখাত করেছেন, যিনি তার বিরোধিতা করে সারা জীবন লড়াই করেছেন, সেই চৈতন্যকে তারা ব্যবহার করছে সাদাদেরকে ব্রাহ্মণ করার জন্য। আপনি সাদারা বলে যে না, বর্ণাশ্রম প্রথা ঠিক আছে। এই হলো ইসকন। ইসকনের সঙ্গে সনাতন ধর্মের কোনো সম্পর্কই নেই। এটা ব্রাহ্মণ্যবাদের সঙ্গে যুক্ত, এটা সাম্রাজ্যবাদের সঙ্গে যুক্ত, এটা ইন্টারন্যাশনাল মাফিয়া এবং লুটেরাদের সঙ্গে যুক্ত। ওই যারা ড্রাগ ব্যবসা করে, বড় বড় ব্যবসা করে টাকা জমাইছে, সেই সব টাকাগুলো দিয়ে তারা ইসকন মন্দির করছে সারা দুনিয়ার দেশে দেশে। আর আপনি হরে কৃষ্ণ বলে গান গায়ে বেড়াতেছে। এটা তো সকলের কাছে পরিষ্কার। ফলে ইসকন একটা রিলিজিয়াস অর্গানাইজেশন নয়,
এবং এটা আমাদেরকে অবশ্যই বাইর করতে হবে যে ইসকনের যেসব দেবোত্তর সম্পত্তিগুলো, এই দেবোত্তর সম্পত্তিগুলো কী করে ইসকনের মন্দির হলো, এই উত্তরতে সরকারকে দিতে হবে আমাদেরকে। কেমন কয়টা ইসকন মন্দির, বাংলাদেশটা মুসলিম প্রধান দেশ, এখানে এতগুলো ইসকন মন্দিরের দরকারটা কি? আপনি কি করে এই মন্দিরগুলো, দেবোত্তর সম্পত্তিগুলো ইসকন হাতে চলে গেল? আমলারা এখানে ভূমিকা রেখেছে। ফলে সেই সব আমলারা কারা খুঁজে বের করতে হবে আমাদেরকে। ফলে আমি মনে করি যে এই যে একটার পর একটা, এখন এই ইসকনকে আপনি এখন মোকাবেলা কী করে করবেন? ইসকনের উপর ভিত্তি করে আপনি এখন পুরো বিশ্ব হিন্দু পরিষদ, সমস্ত রাইট উইং হিন্দুত্ববাদী বিজেপি এই বাংলাদেশে তার নতুন যে পলিটিক্যাল রাজনৈতিক খেলা সে শুরু করেছে। আপনি এগুলো মোকাবেলা কী করে করবেন? এই রাষ্ট্র দিয়ে, এই উপদেষ্টা পরিষদ দিয়ে আপনি পারবেন কিছু করতে? তাদের তো ধারণাই নেই ইসকন কি। জিজ্ঞাসা করলে বলতে পারবে যে কেউ ইসকন কী জিনিস, হিস্ট্রি জানে কেউ? আপনি কী করে মোকাবেলা করবেন এগুলো? ঠিক আছে, তারপরে খেয়াল করেন আজকে আমাদেরই এই সনাতন ধর্মাবলম্বীর পক্ষ থেকে দেখেন গোবিন্দচন্দ্র প্রামাণিক আমাদের লোক লড়াই করতেছে যে আমাদের কাছে হিন্দু কার্ড খেলবেন না। এই যে একটা লোক, সে লড়তেছে একা, আপনি তাকে যথাযোগ্য সম্মান আপনি দিচ্ছেন না। ঠিক আছে, আপনি তো সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে তো একজন লোককে তো উপদেষ্টা পরিষদে থাকা দরকার ছিল, আপনি তো করছেন না এইসব কাজগুলো। তাহলে যে আপনি যে একটা পুরো পলিটিকে যে একটা জায়গায় যে মীমাংসা করবেন তাকে, এর তো কোনো চেষ্টা আপনি করছেন না। এটা কেমন কথা? এটা তো ঠিক না তো। এটা তো আমি বারবারই বলছি, এটা আমাদের বড় ধরনের রাজনৈতিক সংকট। আমি ইউনূসকে বিনয়ের সঙ্গে বলি, দয়া করে আপনি একটু পলিটিক্যাল হয়ে ওঠেন এবং দয়া করে এইসব সিদ্ধান্তগুলো পলিটিক্যালি বোঝার চেষ্টা করেন এবং বাংলাদেশকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবেন না। এই যে আদি পাপের কথা আপনি বলেন, আদি পাপ তো হয়ে গেছে, এখন আদি পাপের মোচন কিভাবে সম্ভব হবে? যখনই আমরা একত্রে কথা বলবো। এই যে আমি কথা বলছি, আপনি তো আজ ডক্টর ইউনূস আজ পর্যন্ত সিভিল সোসাইটি যারা গুরুত্বপূর্ণ মানুষ, কই তাদের কারোর সঙ্গে তো তিনি কথা বললেন? আমার কথা বাদ দিন, আরও তো আমার মতো চিন্তা করার লোক বহু আছে, তিনি তো কারোর সঙ্গে কথা বলেন। যে আসেন আপনাদের কথা শুনতে চাই, তিনি কিচ্ছু করেননি। তিনি নিজের মতো করে কী করে তিনি উপদেষ্টা তিনি নিজে পিক আপ করছেন তার নিজের মতো করে। এটা তো ঠিক না, এটা তো ভুল পদ্ধতি। তাহলে এই যে আপনার ভুল পদ্ধতিতে আপনি এই কাজগুলো করছেন, একটা সিম্পল একটা মনার্কির মতন, এটা আরেক ধরনের মনার্কি তৈরি হয়েছে এখানে। এগুলো কি? এগুলো তো বন্ধ করতে হবে। এখন তাকে তো তার মধ্যে শুভবুদ্ধির উদয় ঘটাতে হবে আমাদের। এটা আমরা কি করে এই যে কথা বলে হোক, সমালোচনা করে হতে হবে এটা। এবং এটা যদি না হয়, আমি তো আর আমার কথা বলাটাই আমার কাজ। ফলে আমি এটা রেকর্ড রাখতে চাইছি আপনাদের মাধ্যমে, যে আগামী দিনে যখন বাংলাদেশের পরিস্থিতি জটিল হবে, যেন বাংলাদেশের জনগণ বুঝতে পারে যে অন্তত বাংলাদেশে একজন ক্ষুদ্র বুদ্ধিজীবী হিসেবে আমি আমার দায় আমি পালন করেছি। আমি সতর্কতা যেটা করার, সতর্ক বাণী যেটা উচ্চারণ করেছি, আমি দেখিয়ে দিয়েছি যে কোথায় সংকটের জায়গা, সেই সংকট আপনাকে অবশ্যই আপনাকে মীমাংসা করতে। তাহলে এখন এই মীমাংসার জায়গাটা কি হতে পারে? আবার নতুন করে সংবিধান, সেটা অনেক রকম হতে পারে। এটা তো আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। দেখুন, আপনি যত দিন গেছে শুরুর দিকে আপনি করতে পারতেন। আমি ইতিমধ্যে অন্যান্য ভিডিওতে আমি প্রস্তাব দিয়েছি কী করে সমাধান করতে পারেন। এখনও সমাধান আছে, কোনো সমস্যা নেই। সমাধান যদি করতে হয় তাহলে রাজনৈতিক দলের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে এবং উপদেষ্টা পরিষদের সঙ্গে বসে একসঙ্গে এখন সমাধান করতে হবে। একটা কমন কনসেনসাস ডেভেলপ করতে হবে। সেই কমন কনসেনসাসটা ডেভেলপ করারও পরিস্থিতি মোটেও চলে যায়নি। কিন্তু আমি এখানে নির্বাচন যদি করে বিএনপি, তাহলে কমন কনসেনসাস ডেভেলপ করে কোনো সুযোগ নেই। কিন্তু যদি আপনি বলেন যে এটা আমাদের, ধরেন বিএনপির একটা ধরেন প্রস্তাবনা আছে, আমি এই প্রস্তাবনা পুরো সমর্থন করি না, কিন্তু যদি আপনি বিএনপিকে অনবোর্ড তুলতে চান, তাহলে বিএনপির একটা জাতীয় সরকারের প্রস্তাবনা আছে তো আপনি বলেন না বিএনপির সঙ্গে আমরা জাতীয় সরকার করতে চাই, চুপ সরে যাক। আপনারা থাকেন আরও কারাকার থেকে আমরা জাতীয় সরকার করে, এবং জাতীয় সরকার করেই আমরা একটা নতুন গঠনতন্ত্রের জনগণকে উপহার দিই। অসুবিধা কী? আপনি তো কথা বলতে হবে তার সঙ্গে। বিএনপি তো সংস্কার চায়, তো বিএনপিকে বোঝান সংস্কার দরকার কি, আসলে আমি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করি। তাহলে জাতীয় সরকারের জন্য তো আমার নির্বাচনের দরকার পড়ে না। আমি বিএনপিকে বলবো, জাতীয় সরকার গঠন করে যদি আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হয়ে থাকে, তার জন্য তো নির্বাচন প্রয়োজন পড়ে না। আপনি তো জনগণের কাছেই সেই ম্যান্ডেট চাইতে পারেন যে আমরা একটা জাতীয় সরকার করে আসেন, একটা গণ অভ্যুত্থান হয়েছে, আসেন আমরা জনগণের পক্ষে, জনগণের অভিপ্রায়টা কি এটা আমরা বুঝি, বিএনপিকে বুঝতে চায়। তা আপনি বিএনপিকে নিয়ে কথা বলেন, তারেককে নিয়ে কথা বলেন, বলে সরকার আসো, তুমি সরকারের বাইরে থাকবে কেন? নির্বাচন দরকারটা কি সরকার আসার জন্য? জনগণ তো নির্বাচিত করে দিয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে। তাহলে আসুন আমরা একসঙ্গে বসে গঠনতন্ত্র প্রণয়ন করি, তারপরে সরকারের নির্বাচন করি। সেই গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়া তোমরা থাকো, সকলে থাকো, শুধু ফ্যাসিস্টটা বাদ যাবে, আর তো কিছু না।
এটা তো কত রকম পদ্ধতি আছে, আপনি কত ইনোভেটিভ হতে পারেন, ঠিক আছে। এবং আমি নিশ্চিত যে সেক্ষেত্রে সেনা প্রধান বলুন বা সেনাবাহিনী বলুন, তাদের কোনো আপত্তি থাকবে না। তারা তো একটা রাজনৈতিক পরিবেশ চায়, যেখানে তারা চায় যে না, আমরা তো একটা এক্সিট পয়েন্ট চাইতে পারি, একটা সত্যিকারের জনগণকে দেবার মতো কিছু আমরা দিতে পারি। এবং সেক্ষেত্রে আমরা যে একটা অবদান রেখেছি, যে সেই গর্ব তারা তো গর্বিত হতে চায়, কে না গর্বিত হতে চায় আমরা ভালো কাজ করেছি। কিন্তু আমি যদি এখন যেভাবে আপনি গণঅভ্যুত্থানের পরে আপনি আরেকটা একটা মনার্কিয়াল একটা ক্ষমতার চর্চা করে যাচ্ছেন, এগুলো তো ভয়ানক রকম খারাপ জিনিস। এখান থেকে তো বেরিয়ে আসতে হবে আমাদেরকে। তার মানে এখান থেকে বেরিয়ে আসার মূল জায়গা যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তেই যেই অংশীজন আছে আমাদের এই রাজনৈতিক রাষ্ট্রীয় পরিসরে, সেই অংশীজনদের সাথে বসে ইমিডিয়েটলি রাইট, প্রথমে অংশীজন ছিল শুধু জনগণ। খেয়াল করেন, যেহেতু আপনি আদিবাপটা করেছেন, এখন আপনি আদিবাপের কারণে আপনি ইতিমধ্যে পলিটিক্যাল পার্টিগুলোকে আপনি অ্যাক্টিভেট করে দিয়েছেন। এখন পলিটিক্যাল পার্টি যখন আপনি অ্যাক্টিভেট করে দিয়েছেন, আপনি দুর্বল হয়ে গেছেন। এখন কিন্তু আপনি যত দিন যাবে, কদিন পরে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ এরা তো আপনি তো কিছুতেই যারা পলিটিক্যাল পার্টি গঠন করেছে ক্ষমতা নেবার জন্য, আপনি তো তাদেরকে তো হাতে লজেন্স চুষ দেবে না, তারা চুষবে, এটা তো হবে না। আপনি তো তাদের সঙ্গে তো জেনুইনলি নেগোসিয়েশনটা লাগবে। আপনি জেনুইন নেগোসিয়েশন না, এই নেগোসিয়েশন আপনি করবেন না যে আপনি কতদিন থাকবেন, 1.5 বছর না 2 বছর না, এটা আপনি করবেন না। আপনি করবেন যে বাংলাদেশের জনগণ আমাদেরকে একটা ম্যান্ডেট দিয়েছে, সেটা হলো আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব, এবং সেই নতুন গঠনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই, বলেন কী করবেন। এটা হবে আলোচনার ধরন। আপনি তো আলোচনা করতে বসবেন না যে নির্বাচন কবে দিবেন, আপনি সরকার না নির্বাচন কবে, আর গণপরিষদ নির্বাচন কী করে হবে সেটা বলেন। সেই গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়ার মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো ঢুকান। যে পলিটিক্যাল পার্টি সেই গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া ঢুকবে না, সে ফ্যাসিস্ট সংগঠন, সিম্পল ব্যাপার। তার সঙ্গে জনগণের বিরোধ হবে, তার সঙ্গে সেনাবাহিনীর বিরোধ হবে, ঠিক আছে না? কারণ সে তো আসলে আওয়ামী লীগের ভূত মাত্র, তো তাকে তো মোকাবেলা করা খুব সহজ। কিন্তু আপনি যদি রাজনৈতিক দলগুলোকে প্রপারলি তাদের পলিটিক্যাল রোল প্লে করবার জায়গাটা না দেন, তা আপনি সে করবেটা কি? সে তো নির্বাচনই চাইবে। তা আপনি তো বিএনপিকে দোষারোপ করতে পারেন না একতরফা। আপনি দেখতে হবে যে আপনি কি করেছে এই সরকার, কি পদক্ষেপগুলো নিয়েছে যেটা বিএনপিকে নির্বাচন চাইতে বাধ্য করতেছে। আপনি এই সরকারের উপর তো নাগরিকদের আস্থা দ্রুত বেগে কমছে, তো বিএনপির কি আস্থা কমবে না? খুব সহজ কথা, বিএনপির আস্থা কমছে, ছাত্ররা রাজনৈতিক দল করবে, ছাত্ররা অনেক মন্তব্য করছে, যেটা আমি মনে করি যে ঠিক না, এভাবে কথা বলা ঠিক না। বিএনপি গণঅভ্যুত্থানে বিএনপির অংশগ্রহণ ছিল, আপনি তাকে বিএনপিকে তো ছোটো করে মন্তব্য করতে পারেন না। বিএনপিকে আমি সমালোচনা করতেছি সারাক্ষণ, তো আমি তো করছি, কিন্তু উইথ ডিউ রেসপেক্ট। এটা একটা পলিটিক্যাল প্রসেস মধ্যে দিয়ে গড়ে উঠেছে। এটা 7ই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে পার্টিটা গড়েছে, এটা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করে নেই। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এই দলটা দাঁড়িয়েছে, তার অনেক রাজনৈতিক ভুল আছে, আপনি সমালোচনা করেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কিন্তু তাকে তো, যেহেতু সে আন্দোলনে এতটা বছর সে সাফার করেছে, তার কর্মীরা সাফার করেছে, তার হামলা হয়েছে, তার মামলা আছে, তারিখের উপরে বিশাল মামলা হয়ে তাকে ফাঁসার আসামি করে আপনি রেখে দিয়েছেন, তাহলে বিএনপি তো নিঃসন্দেহে তার কনসার্ন আছে। আপনি সেই কনসার্নগুলো অ্যাড্রেস করবেন না, আপনি তো দেখবেন, এগুলো নিয়ে কথা বলবেন, ঠিক আছে? সমস্ত এম্বাসিগুলো তারেকের বিরুদ্ধে কেন? তার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। এই গভর্নমেন্ট তো নিশ্চয়ই তার দায়িত্ব আছে যে কথা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কথা বলা। কী আপত্তি তার বিরুদ্ধে? তোমাদের বলো, আমাদেরকে তোমাদের কোনো প্রমাণ থাকলে বলো, আমরা তার সব মামলা তুলে দাও। আমি কথা বলছেন না, এটা হচ্ছে পলিটিক্যাল নেগোসিয়েশনের ধরন, এটা হলো পলিটিক্যাল নেগোসিয়েশনের ধরন। এটা তো নেগোসিয়েশন না, ভাই তোমরা এবার নির্বাচন চাই না, আমরা আর 10 বছর থাকি, এটা কি কোনো কথা হলো? তাহলে এটা তো হতে পারে না। আপনি তো সলিড পলিটিক্যাল কথাবার্তা বলবেন যে জনগণ একটা নতুন গঠনতন্ত্র চায়, এবং নতুন গঠনতন্ত্র সেনাবাহিনীও চায়, একটা নতুন গঠনতন্ত্র জনগণ চাইতেছে, একটা নতুন গঠনতন্ত্র বাংলাদেশের প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন লোক চাইতেছে। আমাদের এনিমি হচ্ছে ফ্যাসিজম, ফ্যাসিস্ট পাওয়ার এবং ফ্যাসিস্ট স্টেট। এই তিনটাকে আমরা কি করে বিলীন করব? আসো আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমরা একটা কৌশল এবং নীতি প্রণয়ন করি। এই হলো আলোচনার ধরন, এটাও আলোচনার সাবস্টেন্স। এই আলোচনা নিয়ে আপনি আলোচনা করেন, আমি খুব দ্রুতভাবে সমাধান পাবেন। আর যারা সে সমাধান আসতে চাইবেন না, এরা ফ্যাসিস্ট শক্তি, খুব সহজ কথা, এটা তর্ক করার কিছু না, তাদেরকে নির্মূল করতে হবে। ফ্যাসিস্ট শক্তি থাকা মানে হচ্ছে যে তার সঙ্গে আমি লড়াই করেছি, তার সঙ্গে লড়াই করে আমি শহীদ হয়েছি, তার সঙ্গে লড়াই করে আমি পঙ্গু হয়ে বসে রয়েছি,
তাহলে আপনি এই ফ্যাসিস্ট শক্তি সে যে নামই আসুক না কেন তাকে মোকাবেলা করা হচ্ছে এই সরকারের কর্তব্য, সেই সরকারকে সহায়তা করা হচ্ছে সকল রাজনৈতিক দলের কর্তব্য। এটাই তো ব্যাপার। তাহলে জামাত ইসলামও সেখানে থাকবে, বিএনপি সেখানে থাকবে, প্রত্যেকটা দল যারা ফ্যাসিজম চায় না, ফ্যাসিস্ট শক্তি চায় না, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা চায় না, তারা এখানে সামিল হবে। ঠিক না? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।